অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমিও চাকরি করব, আমি শুধু গৃহপালিত বউ হয়ে থাকতে পারবো না। মানে তাহলে আমি তোমার স্বামী হয়ে ঘরে চুরি পড়ে বসে থাকবো? আমার চাকরির বেতন দিয়ে কি তোমাকে খাওয়াতে পড়াতে পারছি না নাকি? যে বিয়ের 7 বছর পর 2 বাচ্চার মা হয়ে বলো চাকরি করবে, বাচ্চা সামলাবে কে? এগুলো যদি বাবা মায়ের কানে বা বাইরের কোনো লোকের কানে যায় তাহলে মান সম্মান থাকবে? বলবে যে বৌদি চাকরি করিয়ে খাচ্ছে। আমি তখন আমার স্বামীর চোখে দিকে তাকিয়ে বললাম, কেন, বাচ্চা কি আমার একার যে আমি একা সামলাবো? আর মান সম্মানের কথা বলছো? মান সম্মানের আগে আমার মা বাবা, বোন আগে। আমার ছোট বোনটা যখন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে তখন আমার কলিজা পুড়ে যায়। আমার বোন আমার কাছে কোনো কিছু চায়নি এখন পর্যন্ত, তবে সেই দিন তার ফর্ম ফিলিপের টাকা 1,800 টাকা কম ছিল, আমার কাছে টাকা চেয়েছিল। আমি তাকে সাথে সাথে বলেছিলাম, আচ্ছা তোর দুলাভাই সন্ধ্যায় অফিস থেকে আসলে আমি তোর বিকাশে পাঠিয়ে দেব। সেই দিন আমি যখন তোমার কাছে 2,000 টাকা চাইলাম তুমি কি বলেছিলে মনে আছে? সে কোনো উত্তর দিল না। আমি নিজেই বললাম, সেই দিন তুমি বলেছিলে মাসের শেষে টাকার জন্য কানের কাছে এসে ভো ভো করো না। তো মৌমাছির মতো কথাটা বলতে গিয়ে আমি কানা কান্না করে দিলাম। এমন একটা কথা আমি কোনো দিন তোমার কাছ থেকে আশা করিনি। টাকা না থাকলে বলতে পারতে পরে দেব, কিন্তু আমাকে মাসির সঙ্গে তুলনা করলে কেন? সেই দিন সন্ধ্যায় যখন রূপা ফোন দিল, কিন্তু আমি ফোন রিসিভ করতে পারিনি। রিসিভ করে কি বলবো বলার মতো কোনো কিছু ছিল না আমার কাছে। কথা বলতে বলতে কান্না করে দিলাম। চোখের কোণে জমে হয়ে থাকা নোনা জল চিবুক বয়ে গড়িয়ে পড়ল। গলাটা দলা পাকিয়ে আসছিল। কিন্তু আজ আমি আর আমার নিজেকে সামলানো না। গত 7টা বছর ধরে এই সংসার নামের সোনার খাঁচায় বন্দি হয়ে তিলে তিলে করে নিজের সব চাওয়া পাওয়া বালি দিয়েছি। আজ আর চুপ থাকার কোনো উপায় নেই। বুক ফেটে কান্না আসলো। দৃষ্টিতে ছিল এক আদম্য জেদ। শাহেদ আমার এই চোখের জলের দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধাপস করে সোফায় বসে পড়ল। তার চেয়ারে কোনো অনুশোচনা বা অনুভূতির ছাপ ছিল না, বরং সেখানে ফুটে উঠেছিল চরম বিরক্তি আর পুরুষালী অহংকার, বিষাক্ত ছায়া। তুমি একটা ছোট কথা নিয়ে হেতুক জাল ঘোলা করছো, শাহেদ ঠান্ডা গলায় বলল। তবে তার কণ্ঠে ছিল অবহেলার সুর। মাসের শেষ দিনগুলোতে অফিসে কত চাপ থেকে তুমি জানো। আমার হিসাব মেলতে নাসিশ্বাস ওঠা সেই সময় হঠাৎ করে একটা টাকা চাইলেও মাথা ঠিক থাকে তার। আর তোমার বোনকে না হয় 4-5 দিন পর সামলানো মাসে টাকাটা দেওয়া যেত। এত নাটক করার কী ছিল? আমি শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে নিলাম। আজ হয় দাঁড়িয়ে শাহেদের মুখোমুখি হয়ে বললাম, নাটক কোনটা নাটক শাহেদ? একটা 17 বছর মেয়ে যে জীবনে প্রথমবার তার একমাত্র বোনের কাছে একটু ভরসা পেয়ে কিছু চেয়েছিল, তার সেই ভরসা ভেঙে দেওয়াটা নাটক। সেটার পরীক্ষার ফরম লিফলেট ডেট কি তোমার মাসের শেষ আর শুরু হিসাব মেনে চলবে? পরের দিন জমা দেওয়ার শেষ দিন ছিল। তুমি জানো রূপা সারা রাত ঘুমাতে পারেনি, আর আমি আমি সারা রাত নিজের অযোগ্যতার আগুনে পুড়েছি। জানি না পরে আমার বাবা এক হাতে প্যারালাইসিস নিয়ে কীভাবে টাকা জোগাড় করেছিল, তবে এইটুকু জানি জোগাড় করেছিল অযোগ্যতা মানে। শাহের সুর চেঁচিয়ে বলল, তুমি এই বাড়িতে কিসের কষ্ট আছো? হ্যাঁ,
এসি রুমে থাকছো, যা ইচ্ছা রান্না করে খাচ্ছ, যা পড়তে চাইছো পড়ছো। তুমি তো রাজরানীর মতো আছো। তোমার বাপের বাড়ি অভাব মোটাতে পারছি না বলে আমি খারাপ হয়ে গেলাম। শাহেদ মুখে বাপের বাড়ির অভাব কথাটা শুনে আমার পুরো শরীরের যেন বিদ্যুতের তরঙ্গ গেল, খিলে গেল। বিয়ের সময় বাবা শর্তর বাইরে গিয়ে যৌতুক টুকুর না দিল, জামাইয়ের আপ্যায়ন করতে কোনো কমতি রাখেনি। আজ সে বাবাকে, সে পরিবারকে এমন তুচ্ছ তাচ্ছিল্য। খবরদার শাহেদ, আমি শক্ত গলায় আঙ্গুল তুলে তর্ক করলাম, আমার বাপের বাড়িকে এর মধ্যে টানবে না। রাজরানীর মতো আছি, তাই না? এই রাজরানী সকল ছোট্ট ছেলেটা থাকে রাত 12টা পর্যন্ত, এক মুহূর্তের জন্য পিঠ সোজা করে বসতে পারে না। তোমার মা বাবার সেবা, তোমার 2 বাচ্চার সর্বক্ষণ দেখাশোনা, ধোয়া মোছা, রান্না, এগুলো যদি কোনো কাজের লোককে দিয়ে করতে, তবে মাসে অন্তত 15-20 হাজার টাকা গুনতে হতো। আমি বিনামূল্যে 24 ঘন্টা খেটে যাওয়া এক দাসী ছাড়া আর কিছুই না। আর বিনিময়ে আমি নিজস্ব কোনো অস্তিত্ব নেই, একটা টাকা নিজের স্বাধীনতায় খরচ করার অধিকার নেই। শাহেদ তাচ্ছিল্য হাসি হাসলো। খুব তো হিসাব শিখেছ দেখেছি। তা চাকরিটা করবে কোথায়? কে দেবে তোমাকে চাকরি? টেনা টুনে অনার্স শেষ করার পর 7 বছর ধরে হাঁড়ি পাতিল ঠেলছো, এখন তো কোনো কোম্পানিতেই কমপ্রেসড ক্যারেট চাকরি পাবে না। ব্যস্ততা বোঝাবে। আনিকা আবেগে ভেসে লাফ দিলেও না, মুখ থুবড়ে পড়বে। শাহেদের প্রতিটি কথা আমার আত্মসম্মানের চাবুকের মতো আঘাত করছিল। হ্যাঁ, বিয়ের পরই অনার্স শেষ, বার্ষিক পরীক্ষা কোনো মতে দিয়েছিলাম, রেজাল্টও ভালোই ছিল। কিন্তু পরেই শাহেদ আর তার পরিবারের আবদার, সংসার আর বাচ্চার আগে চাকরিতে কি হবে? তবে মিষ্টি কোথাও ভুল। নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে রান্নাঘরের ধোঁয়া উড়িয়ে দিয়েছিলাম, আর আজ সেই ত্যাগের মূল দিচ্ছ তারা এভাবে। আমি চাকরি পাবো কি পাবো না সেটা আমার যোগ্যতা দিয়ে আমি প্রমাণ করব। আমি নিজের বেশ শান্ত রেখা বললাম, কিন্তু আমি আর এই পরজীবী হয়ে বেঁচে থাকতে অপমান সহ্য করব না। আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, নিজের পায়ে দাঁড়াবো। আমি চাকরি করতে চাই টাকার অহংকার দেখানোর জন্য না। আমি চাই কোনো দিন যদি আমার মা বাবা অসুস্থ হয়, আমি যেন কারো কাছে হাত না পাতি। আমার বোন যদি আমার অসহায় অসহ্য চায়, সাহায্য চায়, আমি যেন বলতে পারি, চিন্তা করিস না, আমি আছি। আমি চাই না আমার সন্তানরাও বড় হয়ে দেখুক তাদের মা নিজের পরিবারের জন্য সামান্য সাহায্য করতে পারেনি, আর আমার বাচ্চারা দুটোর কি হবে? শাহেদ গর্জে উঠল, আয়ান আর আরিশাকে কে সামলাবে? ডে কেয়ার ফেল রেখে আসবে? আমি আমার বয়স্ক মা বাবা, ওদের পেছনে পেছনে দৌড়াবো। সন্তান শুধু আমার নয় শাহেদ। আমি বেশ দ্রুততার সাথে জবাব দিলাম, ওরা আমারও সন্তান। বাবা হিসাবে দায়িত্ব নিতে শেখো। আমি যদি সকালে ওদের আলাদা আলাদাভাবে নাস্তা বানিয়ে, পড়াশোনা বুঝিয়ে কাজ সামলাতে পারি, তুমি কেন পারবে না? যে বাবা নিজের সন্তানকে 2 ঘন্টা সামলাতে পারে না, তার অন্যকে বড় বড় নীতি কথা বলার কোনো অধিকার নেই। আর তোমার মান সম্মানের কথা বলছো তো? বউ চাকরি করে যদি মান সম্মান যায়, তবে সেই মান সম্মান কাছের মতো ভাঙচুর। সমাজে মুখ দেখানোর ভয় থাকলে নিজের মানসিকতা বদলাও। আমাকে থামানোর চেষ্টা করো না। রুমের দরজায় তখন শাশুড়ি মা এসে দাঁড়িয়েছেন। শাহেদের আর আমার চড়া গলায় শুনে হয়তো নিজে থেকে উঠে এসেছেন। তার মুখ সম্পুষ্ট
অভানতস্য তিনি দরজায় হেলান দিয়ে গভীর গলায় বললেন, কি শুরু করেছো তোমরা সকাল সকাল? আনিকা, এসব কি শুনছি? ঘরের বউ বাইরে গিয়ে কাজ করবে? আমাদের বংশর কোনো দিন কোনো মেয়ে চাকরি করেনি। লোক হাসবে নাকি তুমি? আমি শাশুড়ি মায়ের দিকে তাকালাম। এত বছর যাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে এসেছি, আজ তার চেহারাও কেবল বংশের অর্থনৈতিক মান সম্মান রক্ষা আকুতি। কিন্তু আমার বুকের ভেতরের যন্ত্রণাটা বোঝার মতো সামর্থ্য সহানুভূতি নেই। আমি একটা দীর্ঘ গভীর শ্বাস নিলাম। ভেতরের সমস্ত ভয়, দ্বিধা আর দুর্বলতাকে একপাশে সরিয়ে রেখে খুব শান্ত গলায় বললাম, আম্মা, আপনাদের বংশের ইতিহাস ইতিহাস বদলানোর সময় এসেছে। এতদিন আপনার ছেলের অবহেলা আর অধিকার খাটাতে সাহায্য করেছি, কিন্তু এবার আমার আত্মসম্মানের প্রশ্ন। আমি আর পিছিয়ে আসব না। কথাটা বলেই আমি নিজের ঘরে আলমারির দিকে এগিয়ে গেলাম আর জমানো পুরানো ভার্সিটিকেট আর কাগজপত্রগুলো যেখানে ধুলো জমে পড়েছিল সেগুলো আজ বের করার সময় হয়েছে। শাহেদ আর তার মা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আজ এ ঘরে যে ঝড় উঠেছে তা শুধু একটা ঝড় নয়, এটাই আমার নতুন জীবনের। শাহাদ আর তার মা দরজার কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিল আমি খেয়াল করিনি। আলমারি একদম নিচের ড্রয়ার থেকে ফাইলটা বের করলাম। কত বছর পর পেসিকের সেই কাভারটায় হাত পড়ল। ধুলো একটা পাতলা আস্তরত্ব জমেছিল ওটা ওপর। শাড়ির আঁচল দিয়ে ফাইলটা মুছতেই বুকের ভেতর কেমন যেন ফাঁকা হয়ে গেল। এই কাগজের টুকরোগুলোর জন্য এক সময় কত রাত জেগেছি, কত স্বপ্ন দেখেছি, অথচ গত 7 বছর ধরে এরা অন্ধকারে বন্দি ছিল, ঠিক আমারই মতো। সাহাদ তখনও তয়লা দিয়ে মুখ মুছে মুছে দাঁড়িয়েছিল। শাশুড়ি মা একটু দাঁড়িয়ে এসে গলার স্বর কিছুটা নরম করার চেষ্টা করে বলল, দেখো বৌমা, রাগ করে সংসারের ক্ষতি করো না। সাহেব তোমাকে খারাপ কিছু বলেনি, একটু রাগ দেখিয়ে ফেলেছে এই তো। কিন্তু ঘরের কথা বাইরে গেলে মানুষ আমাদের কি বলবে? তোমার শাশুড়ি একটা নাম আছে, তোমার শ্বশুরের একটা নাম আছে সমাজে। আমি ফাইলটা টেবিলের ওপর রেখে শাশুড়ি মায়ের দিকে ফিরে তাকালাম। একদম স্বাভাবিক গলায় বললাম, আম্মা, নাম আমার, মান সম্মান, এত শ্রদ্ধা। মায়ের চেয়ে ঘরের বউ নিজের পায়ে দাঁড়িয়ে তা শেষ হয়ে যাবে। আর সাহেব শুধু রাগের মাথায় বলেনি, ওটাই বিশ্বাস করো। ওর মনে করে এই সংসারে আমি শুধু খেয়ে পড়ে থাকার বিনিময়ে কাজ করে যা একজন মানুষ। শাহেদ ফাইলটার দিকে এক নজর তাকিয়ে একটা তাচ্ছিল্যর হাসি দিল। আর তাছাড়া তো মা, ওরে করতে দাও নাটক, দেখি তো দূর যেতে পারে। 7 বছর ঘরে বসে থাকা এ হঠাৎ করে চাকরি করবে। 3 দিন ইন্টারভিউ দিতে গিয়ে যখন বসে ধাক্কা খাবে তখন নিজেই পা ধরে ঘরে এসে বসবে। কথাটা শুনে আমার মাথা আরও গরম হলো না, বরং কেমন যেন এক অদ্ভুত শান্তি লাগলো। মানুষটা যে আমাকে কতটা তুচ্ছিল্য ভাবে তা আজ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর এই তুচ্ছিল্য ভাবটাই এখন আমার শান্তি। আমি শাহেদের দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ শাহেদ, তোমার এই কথাগুলো আমি মনে রাখবো। যখন ক্লান্ত লাগবে এই কথাগুলো আমাকে থমকে দেবে না। রান্নাঘর গিয়ে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে লাগলাম। ছোট মেয়ে আরিশা উঠে পড়েছে। আয়ানও চোখ
ডলতে ডলতে রুম থেকে বের হলো। ওদের দেখে বুকের ভেতরটা খাক করে উঠল। কিন্তু আমি জানি, আমি যদি আজ হেরে যাই, কাল আমার মেয়ে বাবা ছেলেও শিখবে যে তাদের মা একজন দুর্বল মানুষ। নাস্তা বানিয়ে বাচ্চাদের খেয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করলাম। পুরোটা সময় শাহেদ আর তার মা নিজেদের মধ্যে নিচু গলায় ফিসফিস করছিল, যা আমি পাত্তা দিইনি। দুপুরের দিকে বাচ্চাদের ঘুম পাড়িয়ে আমি ল্যাপটপটা খুললাম। শাহেদের পুরনো ল্যাপটপ, চার্জ দিয়ে চালাতে হয়, সিভিটা অপারেটেড করা দরকার। 7 বছর একটা বিশাল গ্রুপিং, কোনো অভিজ্ঞতা নেই। ইন্টারনেট বিভিন্ন জব পেটেট ঘেটে সিভিটা কিভাবে সাজানো যায় দেখতে লাগলাম। সত্যি বলতে ভেতর থেকে একটা ভয় কাজ করছিল। সাহাদ ভুল বলছিল, বলেনি এখনকার যুগে চাকরি পাওয়া কত সহজ নয়, কিন্তু কেননা কোনো পথ তো বের করতে হবে। বিকেলে বাবাকে একটা ফোন দিলাম। বাবার শরীরটা ভালো না, তাই বেশি কিছু বলার কিছু ভেঙে বললাম না, শুধু জিজ্ঞাসা করলাম, বাবা রূপার স্কুল থেকে কিছু বলছে? বাবা ওপাশ থেকে একটু ইতস্ত করে বলল, না মা, এক গ্রামের এক পরিচিত ছোট ভাইয়ের কাছ থেকে আপাতত সুদে কিছু টাকা নিয়ে জমে দিয়েছি, তুই চিন্তা করিস না। বাবার কথা শুনে চোখের পানি আর আটকাতে রাখতে পারলো না। সেই মানুষটা এক হাতে অবশ নিয়ে এখনো দিনরাত কষ্ট করছে, আর তার মেয়ে হয়ে আমি এতদিন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে একজনের কাছে সামান্য 2,000 টাকার জন্য মাসি তাড়ানোর মতো কথা শুনছি। ফোনটা রেখে হাত দিয়ে চোখে পানি মুছে ফেললাম। না, কান্নার সময় আর নয়। সিভিরিট রেডি করে কয়েকটা কাগজ মেইল করলাম। টিউশনি হলেও প্রথম দিন করব, কিন্তু নিজের উপার্জনের টাকা আমার চাই চাই। সন্ধ্যায় সাহাদ অফিস থেকে এসে কোনো কথা বলল না। আমি নিজের কাজ শেষ করে আয়নায় আর হারিসাকে নিজের পড়ের টেবিলে বসালাম। ঠিক রাত 8টার দিকে আবার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। হাতে কিছুটা কাঁপছিল। রিসিভ করতে ওপাশ থেকে এক নারীর কণ্ঠে বলে উঠল, হ্যালো আনিকা, আরহাম রহমান বলছেন। আমরা একটা কোচিং টিচার থেকে বলছি, আপনার সিভিটা পেলাম। ফোনটা কানে ধরে আমি দরজার দিকে তাকালাম। সাহেব সেখানে দাঁড়িয়ে সোফায় বসে চা খাচ্ছিল। আমি এক মুহূর্তে থামলাম না। তারপর সন্তুষ্ট আর দ্রুত গলায় বললাম, হ্যাঁ আমি অনিকা বলছি, বলুন। ফোনটা কান থেকে নামিয়ে আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। বুকের ভেতর ধুকপুকুনিটা তখনও কমেনি। একটা কোচিং সেন্টার থেকে ফোন করছিল, ইন্টারভিউয়ের জন্য ডাকছে পরশুদিন সকালে। চাকরিটা তখনও চূড়ান্ত হয়নি, বেতনও খুব বেশি কিছু দেবে না, মাসে মাত্র 8-9 হাজার টাকা হতে পারে। কিন্তু এই ফোন কলটায় আমার কাছে অন্ধকারের মধ্যে এক টুকরোর আলো পাওয়ার মতো লাগছে। সোফায় বসে থাকা শাহেদের দিকে তাকালাম। ও তখন চায়ের কাপ চুমুক দিয়ে আমার দিকে আড়াল চোখে তাকাচ্ছিল। মনে হয় ফোনে কোচিং সেন্টারের নাম আর ইন্টারভিউর কথাটা বুঝতে পারছে, কিন্তু ও কোনো কথা বলল না, শুধু তাচ্ছিল্যর একটা নিঃশ্বাস ফেলে ভিডিও রুমানটা হাতে নিল। পরের দিন সকাল থেকে ঘরের পরিবেশটা অন্য দিনের চেয়েও একটু আলাদা ছিল। শাশুড়ি মা রান্নাঘরের দিকেও আসছিল না, বাচ্চাদের সাথেও তেমন কথা বলছিল না। একটা নীরব নীরব ভাব
যেন আমি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছি। তবে আমি আমার স্বাভাবিক কাজকর্ম সব গুছিয়ে সকালে শাহেদের নাস্তা আর টিফিন রেডি করে টেবিলে রাখলাম। বাচ্চাদের খাওয়ালাম, বাচ্চারা ঘুমিয়ে পড়লো। আমি আলমারি খুলে একটা পুরনো সাধারণ সুতির সালোয়ার কামিজ বের করলাম। এত বছরের তো শাহেদের পেছনে শাড়ি বা তার জামা কাপড় পরে ঘরে কাটিয়েছে। পরশুদিন ইন্টারভিউ, যার জন্য নিজের মানসিকভাবে প্রস্তুত করতে লাগলাম। অনার্স শেষ করার পর এই 7 বছরের কোপটা কিভাবে বুঝিয়ে বলবো, সব মাথায় ঘুরছিল। সন্ধ্যায় রূপা ফোন করলো। ওপাশ থেকে বোনটার গলায় একটা হালকা অস্থির সুর। আপু, টাকাটা জমা দেওয়া হয়েছে, পরীক্ষার প্রবেশপত্র পেয়েছি আজ। তুই কেমন আছিস? আমি গলাটা যত সব স্বাভাবিক রেখে বললাম, আমিও ভালো আছি রে রূপা। তুই মন দিয়ে পড়াশোনা কর আর শোন, এরপর থেকে তোর কোনো কিছু লাগলে সোজা আমাকে বলবি, বাবার ওপর চাপ দিবি না। রূপা একটু অবাক হয়ে বলল, তোর কাছে দুলাভাই কি কিছু বলবে না? না, কিছু বলবে না, তুই শুধু তোর কাজটা কর। আমি আর বেশি কিছু না বাড়িয়ে ফোনটা রেখে দিলাম। পরের দিন ইন্টারভিউর দিন সকালে মনটা ভীষণ অস্থির লাগছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার নাস্তা বানালাম। আয়নায় আবার আর আয়ান আর রাশি আরিশাকে শাশুড়ি মায়ের কাছে বুঝিয়ে দিয়ে বললাম, আম্মা, আমি 3-4 ঘন্টার জন্য একটু বাইরে যাচ্ছি, বাচ্চাদের একটু খেয়াল রাখবেন। শাশুড়ি মা মুখ ঘুরিয়ে বললেন, সংসারে বাচ্চা ফেলে এখন তো দৌড়াদৌড়ি শুরু হলো, বংশের মুখ আর রাখা গেল না। আমি কোনো তর্ক করলাম না। ব্যাগটা কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। রাস্তায় নেমে প্রথম ধাক্কাটা খেলাম। গত 7 বছরের একা একা বসে উঠে কোথাও যাওয়ার অভিজ্ঞতা আমার ছিল না। তীব্র রোদ আর ধুলোবালির মধ্যে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ শাহেদের সেই কথাটা মনে পড়ে গেল। 3 দিন ইন্টারভিউ দিতে গিয়ে যখন বসে ধাক্কা খাবে, তখন নিজেই পা ধরে ঘরে এসে বসবে। দাঁতে দাঁত চেপে লোকের বসে উঠে পড়লাম। পেছনে সিট গাদাগাদি করে বসে যখন ঘুমাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল এই কষ্টটা আমার নিজের অস্তিত্ব প্রমাণের কষ্ট। এটা কোনো অপমান কষ্ট না। ঘন্টাখানেক পর কোচিং সেন্টারে পৌঁছালাম। ওয়েটিং রুমে আরও 4-5 জন মেয়ে বসেছিল। সবাই আমার চেয়ে ছোট, একটা সাদা পাস করা। তাদের দেখে নিজের মধ্যে একটু দ্বিধা কাজ করছিল। কিছুক্ষণ পর আমার ডাক পড়ল। ভেতরে ঢুকে স্যারদের সামনে বসতেই একজন জিজ্ঞাসা করলেন, আপনি তো 2018 সালে অনার্স শেষ করেছেন, মাঝখানে এই 7 বছর কি করছেন? কোনো কাজের অভিজ্ঞতা আছে? আমি এক মুহূর্তে থামলাম, তারপর সোজা হয়ে বসে বললাম, না স্যার, নিষ্ঠুক কোনো অভিজ্ঞতা নেই। এই 7 বছর আমি সংসার সামলেছি, 2 সন্তানকে বড় করেছি, কিন্তু আমার পড়ার অভ্যাস বা শেখার মানসিকতা কখনো কমেনি। আপনি আমাকে একটা টেলেট ক্লাস নিয়ে দেখতে পারেন। ভদ্রলোক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সিভিতে সাইন করলো, তারপর বলল, ঠিক আছে, আমরা প্রাইমারি সেকশনে ইংলিশ আর বাংলা ক্লাসের জন্য আপনাকে নিচ্ছি। সপ্তাহে 4 দিন পড়াতে হবে। বেতন শুরুতে 9,000, পরশু থেকে জয়েন করতে পারেন। টাকাটা অঙ্ক খুব বড় নয়, কিন্তু কথাটা শেষ পর আমার মনে হলো আমি যেন বিশ্ব একটা পাহাড় জয় করে ফেললাম। আমার চোখে কোনাটা ভিজে উঠছিল, তবে এবার তা কষ্টর জল নয়,
বাসায় ফেরার পথে রূপা বিকাশে আমার জমানো সামান্য কিছু টাকা থেকে 500 টাকা পাঠিয়ে দিলাম আর মনে মনে বললাম, আজ থেকে আমি আর কারো ওপর নির্ভরশীল নেই। বাসায় ঢুকে দেখা শাহেদ টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। আমাকে ঢুকতে দেখে বলল, কি হলো মাহারিনী, ইন্টারভিউ শেষ, কত লাখ টাকার চাকরি দিতে তারা? আমি ব্যাগ সোফায় রেখে দম শান্ত গলায় জবাব দিলাম, 15 লাখ না সাহেব, 9,000 টাকার চাকরি পেয়েছি। কিন্তু এই 9,000 টাকা আমার নিজের যোগ্যতার প্রশ্ন থেকে আমি কাজেও জয়েন করেছি। শাহেদ ল্যাপটপ থেকে মুখ তুলে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। প্রথম দিন অফিসে যাওয়ার সকালটা যেন এতটা কঠিন হবে তা আমি ভাবতেও পারিনি। ঘড়িতে তখন সকাল 5:30। প্রতিদিনের চেয়েও 1 ঘন্টা আগে উঠেছি। রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে শাহেদের জন্য নাস্তা, দুপুরে শাশুড়ি মায়ের জন্য তরকারি আর বাচ্চাদের টিফিন এক হাতে সামলাতে হয়েছিল। তার ওপর মাথায় চিন্তা, সকাল 9টার মধ্যে কোচিং পৌঁছাতে হবে। শাশুড়ি মা সকালে উঠে রান্নাঘরে টেবিলে রাখা চায়ের কাপটার দিকে তাকিয়ে বললেন, চায়ের লিকারেটটা আছে এত পাতলা কেন বৌমা? মনে তো অনেক জায়গায় সংসার কি আর আগের মতো মাথায় আছে? আমি জবাব দিলাম না, কারণ আমি জানি এই ছোট ছোট খোঁচাগুলো এখন প্রতিদিনের অসভ্যসে পরিণত হবে। আয়ান আর আরিশাকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে তৈরি করিয়ে দিলাম। আয়ান বারবার জিজ্ঞাসা করছিল, আম্মু তুমি আজ কোথায় যাচ্ছ? আমার সাথে খাবে না? ও মাথায় হাত বুলিয়ে বললাম, একটু কাজে যাচ্ছি সোনা, দুপুরে এসে খাবো। 8টা বাজে। শাশুড়ি কুচকাটা ভালো করে গুজে শাড়ির কুচিটা ভালো করে গুজে ব্যাগটা কাঁধে নিলাম। সাহেব তখন সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। একবারের জন্য আমার দিকে ফিরে তাকালো না। আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মা আমি আছি, বাচ্চাদের একটু খেয়াল রাখবেন। বাট স্যাটার ডেট এসে যখন বাস স্ট্যান্ডে এসে যখন দাঁড়ালাম, এতক্ষণে বেশ ভিড় জমে গেছে। একটার পর একটা লোকাল বাস আছে আর তা হুড়মুড় করে লোক উঠছে। 7 বছর পর একে একে এভাবে ভিড়ের মধ্যে লড়াই করে বসে ওঠা হাত পা যেন জমে যাচ্ছিল। এটা বসে উঠতে গিয়ে ক্যান্টারেটেড ঝাঁকি খেতে হতো। সোজা ভেতরে যান আপা, দরজায় দাঁড়িয়ে থাকবেন না। ঘেমে ভেজা জামা আর ধুলোবালির মধ্যে যখন কোচিং সেন্টারে পৌঁছালাম তখন 9টা বাজতে 5 মিনিট বাকি। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিজের একটু গুছিয়ে নিলাম। ভেতরে ঢুকেই প্রাইমারি সেকশনের বাচ্চাদের ক্লাস পড়তে সব ক্লান্তি যেন কোথায় উড়ে গেল। বারে তোরে জোরে ছোট ছোট কৌতূহলী চোখ আমার দিকে তাকিয়ে আছে। প্রথম 10 মিনিট একটু জড়তা লাগছিল, কিন্তু পড়া শুরু করার পর মনে হলো আমি এই কলেজের জন্যই তৈরি ছিলাম। বাচ্চাদের পড়তে পড়তে কখন যে 2 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। ছুটি শেষ বের হওয়ার সময় ড্রয় সেট বড় স্যার ডেকে বললেন, প্রথম দিনের ক্লাস ভালোই নিয়েছো অনিকা, বাচ্চারা আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে। এই সমস্যা সামান্য প্রশংসাটুকু শুনে বুকটা যেন গর্বে ভরে উঠল। এত বছর পর কেউ আমার কাজের স্বীকৃতি দিল, তাও বিনা কোনো তাচ্ছিল্য। দুপুরে যেন বাসায় ফিরলাম। ঘরের অবস্থা দেখে মাথা ঘুরে যাওয়ার যোগ্য। ড্রয়িং টেবিলে নাস্তার বাসন তেমনি পড়ে আছে সিঙ্কে, থালা বাসনের ঝুটপট সারি। শাশুড়ি মা ঘরে টিফিন
দেখেছো, আর বাচ্চারা মেঝেতে খেলনা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। শাহেদ দুপুর 12টায় এসে নাস্তা খেয়ে চলে গেছে, কিন্তু টেবিল থেকে প্লেটটা পর্যন্ত সরায়নি। আমাকে ঢুকতে দেখে শাশুড়ি মা বলল, চাকরি তো শুরু করলে, এখন ঘর দুয়ারের এই অবস্থা সামলাবে কে? আমরা কি এই বয়সে ঘরের কাজ করব নাকি? আমি ব্যাগটা রেখে একটা দীর্ঘ শ্বাস ফেললাম। বুঝলাম এতগুলো ইচ্ছা করেই করা হয়েছে যাতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হই। কিন্তু আমি দমের পাত্রী নই। আলমারি থেকে জামা পেল্টে সোজা রান্নাঘরে ঢুকে গেলাম। ধোয়া মশা বাচ্চাদের ভাত খাওয়ানো, বিকালের নাস্তা বানানো, এক নিঃশ্বাসে সব শেষ করলাম। সন্ধ্যায় শাহেদ বাসায় ফিরে এসে কড়া গলায় বলল, আমার ইস্তারি করা শার্টটা কোথায়? কাল সকালে পরে যাব। এখন ইস্তারি করা হয়নি কেন? আমি বাচ্চাদের পড়াচ্ছিলাম। মাথা তুলে শাহেদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আলমারির দ্বিতীয় তাকে তোমার শার্ট আছে। আর একটু নিজের কাজ নিজে করার অভ্যাস করো। আমি সারাদিন কাজ করে এসে আবার তোমার কাপড় ইস্ত্রি করার সময় পাবো না। শাহেদ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। হয়তো ভাবতেও পারিনি যে আমি সরাসরি তাকে এভাবে না বলে দেব। ও ভেবেছিল 3 দিনে ধনক সহ করতে না পেরে আমি কেঁদে কেটে চাকরি ছেড়ে দেব। কিন্তু বুঝিনি এই লড়াইটা আমার জেদের চেয়েও বেশি আমার অস্থিরত্ব। প্রথম মাস লড়াইটা যে কতটা কঠিন ছিল তা কেবল আমার শরীর আর মন জানে। সকাল 5:30 অ্যালার্ম বাজার সাথে সাথে লাফিয়ে উঠে দ্রুত হাতে রান্নাবান্না শেষ করা, বাচ্চাদের ঘুম থেকে তুলে তৈরি করা, সবটাই চলছিল একেবারেই ঘড়ি কাটার সাথে সাথে। তাল মিলে কোচিং সেন্টারে পড়ে গিয়ে শরীরে শারীরিক ক্লান্তি হতে সত্যি, কিন্তু নিজের মনের ভেতর একটা অদ্ভুত অতৃপ্তি ছিল। বাচ্চাদের পড়ানো সময়টা তো আমি আর 7 বছর জমে থাকা সমস্ত হতাশা ভুলে যেতাম। তবে বাসার পরিবেশ দিন দিন আরও জটিল হচ্ছিল। শাহেদ আর শাশুড়ি মা যেন নীরব এক যুদ্ধ শুরু করছিল আমার বিরুদ্ধে। প্রতিদিন বাসায় ফিরে দেখতাম কোনো না কোনো কাজ ইচ্ছা করে ফেলে রাখা হয়েছে। হয়তো ড্রয়িং টেবিলে নোংরা হয়ে আছে, নয়তো বাচ্চাদের কাপড় চোপড় পরে ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শাশুড়ি মা আগের চেয়ে অনেক বেশি খুঁতখুঁতে হয়ে উঠেছিলেন। কথায় কথায় শোনাতেন, সংসারের প্রতি তেমন না থাকলে যা হয়। এখন তো পর হয়ে গেছিস। আমি কোনো কথার উত্তর দিলাম না। সোজা হয়ে মুখের ধুয়ে রান্নাঘরে ঢুকে যেতাম। কাপড় কাচা, ঘর মোছা, বাচ্চাদের পড়ালেখা, তরকারি সব এক হাতে সামলাতে ওদের তৈরি করার কোনো ফাঁদে আমি পা দিইনি। ক্লান্তি যতই আসুক শাহেদ সামান্য নিজের মুখটা কখনো কালচে বা দুর্বল হতে দেয়নি। মাস শেষ 1 তারিখ দুপুরে কোচিং সেন্টার থেকে আমার হাতে বেতন বাদাত 9,000 টাকার একটা খাম তুলে দেওয়া হলো। খাঁচা টাকা বন্ধ না আসতেই আমার হাত দুটো হালকা কেঁপে উঠল। এই টাকাটা কোনো উপহার নয়, কারো দয়া নয়, আমার নিজের 7 ঘন্টার পরিশ্রমে উপার্জনের টাকা। খামটা হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজের অজান্তেই চোখের কোণে জল
চলে এলো, কিন্তু এই জল কষ্টে ছিল না, এটা ছিল নিজের অস্তিত্ব ফিরে পাওয়ার আনন্দ। বাসায় ফেরার পথে সোজা একটা বিকাশ এনজোট দোকানে গেলাম, রূপার নাম্বারে 3,000 টাকা পাঠিয়ে দিলাম। তারপর ফোন করে বললাম, রূপা তোর বিকাশে 3,000 টাকা পাঠিয়েছি, সামনে তোর পরীক্ষার কিছু বই কেনার কথা ছিল না, ওই টাকা দিয়ে কিনে নিবি। বাবাকে বলিস আর যেন কারো কাছে থেকে সুদের টাকা না নেয়। ওপাশ থেকে রূপা কিছুক্ষণ ব্যস্তব্য রইল, তারপর ভেজা গলায় বলল, আপু তুই সত্যি বলছিস দুলাভাই কিছু বলবে না তো? আমি খুব শান্ত গলায় বললাম, না, এটা তোর আপন নিজের উপার্জনের টাকা, এখানে কারো কিছু বলার অধিকার নেই, তুই মন দিয়ে পড়াশোনা কর। ফোনটা রেখে মনে হলো বুকের ভেতর চাপ থেকে বিশাল এক পাথর ভর নেমে গেল। নিজেকে আর অবলা বা অযোগ্য বলে মনে হচ্ছিল না। বাসায় এসে বাচ্চাদের জন্য দোকান থেকে পছন্দর কিছু খেলনা আর শাশুড়ি মায়ের জন্য 1 কেজি ভালো মিষ্টি কিনে এনেছিলাম। ঘরে ঢুকে মিষ্টির প্যাকেটটা ড্রয়িং টেবিলে রেখে শাশুড়ি মাকে ডেকে বললাম, আম্মা আজকে আমার প্রথম মাসের বেতন পেয়েছি, এই নিন মুখে মিষ্টি করুন। শাশুড়ি মা মিষ্টির প্যাকেটের দিকে এক নজর তাকিয়ে মুখটা একটু বাঁকালো, তারপর গলার স্তর কিছুটা নিচু করে বলল, এই কয়েকটা টাকার জন্য নিজের সংসারটা শেষ করছো বৌমা? সাহেব তো তোমাকে টাকা দিতেই আমি খুব শান্ত গলায় জবাব দিলাম, মা শাহেদ আমাকে খাওয়া আর পড়ার টাকা দিত, কিন্তু স্বাধীনতা ভাবে বাঁচার অধিকার আর আত্মসম্মানের দিত না। আর এই টাকাটা হয়তো কম, কিন্তু এর মূল্য আমার কাছে অনেক। সন্ধ্যায় শাহেদ বাসায় ফেরার পর শাশুড়ি মা তাকে মিষ্টির কথা বললেন। শাহেদ কিছু বললেন না, তবে তার চেহারা দেখে বুঝতে পারছিলেন ভেতরে ভেতরে গরম অস্থিরত্ব ঢুকছে। ও ভেবেছিল আমি হয়তো 1 মাসেও টিকতে পারবো না। বাসের ধাক্কা, ঘরের কাজের চাপ আর বাচ্চাদের অবহেলায় ভেঙে পড়ে চাকরি ছেড়ে দিতে বাধ্য হবে। কিন্তু আমি যে এভাবে সব সামলালে নিজের প্রথম বেতন নিয়ে ঘরে ফিরব, তা হয়তো ওর কল্পনার বাইরে ছিল। রাতে খাবার টেবিলে বসে শাহেদ হঠাৎ গভীর গলায় বলল, আগামী রোববার আমাদের অফিসে এক সহকর্মীও বসার দাওয়াত আছে, আমি একা যাব? তুমি তো এখন চাকরিজীবী মহিলা, সময় হবে না নিশ্চয়? আমি ভাতটা নাড়তে নাড়তে শাহেদের দিকে তাকালাম, বুঝেছিলাম ও আমাকে আবারও তাচ্ছিল্য করার চেষ্টা করছে। আমি বললাম, না সাহেব, সময় ঠিকই বের করব, বাচ্চাদের নিয়ে আমার সব যাব, আমার চাকরির জন্য সংসারে কোনো সামাজিকতা আটকাবে না। শাহেদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হঠাৎ বাপের বাড়ির জন্য এত দরদ উঠল যে প্রথম মাসের বেতন বড় অংশটাই ওখানে পাঠাতে হলো। আমার মা এতদিন ধরে তোমাকে আগলে রাখে, ওনার জন্য একটা শাড়িও আনলে না তো? আনতে পারতে। শাহেদের এই কথায় আমি অবাক হলাম না, বুঝলাম শাশুড়ি মা রীতিমধ্যেই রূপাকে টাকা পাঠানো খবর শাহেদকে পৌঁছে দিতেন। আমি সোজা হয়ে বসে শাহেদের চোখের দিকে তাকালাম। শাহেদ আমার বোনটা টাকার অভাবে পরীক্ষা দিতে পারছিল না বলে আমার বাবার সুদে টাকা এনেছিল, সেই কষ্টটা মেটানো আমার দায়িত্ব ছিল। আর আম্মার জন্য শাড়ি আনার কথা বলছো, গত 7 বছর ধরে আমি তোমাকে বলে এসেছি আমার জন্য শাড়ি কিনতে,
তখন তো মাসের শেষ হিসাব মেলাতে পারিনি, আর এখন আমার সামান্য কয়েক টাকার হিসাব নিচ্ছ। আমার কথা শুনে শাহেদের মুখে হাসিটা উবে গেল। ও টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে গেল। ও হয়তো বুঝতে পারছিল আগের সেই অনিকা আর নেই, যাকে একটা কড়া কথা শুনিয়ে চুপ করিয়ে রাখা যেত। বারবারই দুপুরে আমরা শাহেদের সহকর্মীও বাসায় দাওয়াত দিয়ে গেলাম। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। কথা প্রেরিত সেই সহকর্মীর স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলো, ভাবি আপনি নাকি একটা কোচিংয়ে পড়াচ্ছেন? শাহেদ ভাই বলছিল আপনার নার্সের রেজাল্ট নাকি বেশ ভালো ছিল। কথাটা শুনে আমি কিছুটা অবাক হয়ে শাহেদের দিকে তাকালাম। শাহেদ তখন মাটির দিকে তাকিয়ে চায়ের কাপ চামচ নাড়ছিল। ও নিজের সহকর্মীদের কাছে স্বীকার করতে বাধ্য হয়েছে যে তার স্ত্রী ঘরের কাজ সেরে বাইরে পড়েছে। যে শাহেদ আগে আমাকে হার পাতিল ঠেলে বউ বলে তাচ্ছিল্য করত, আজ সেই নিজের সহকর্মীদের সামনে আমার যোগ্যতার কথা বলতে বাধ্য হচ্ছিল। যদিও সেটা কেবল নিজের মান সম্মান বাঁচানোর জন্যই হোক না কেন। আমি হাসি মুখে জবাব দিলাম, হ্যাঁ ভাবি, ছোটদের প্রাইমারি স্যান্টেনটা দেখি। সংসার আর বাচ্চা সামলানো যতটুকু সময় পাই নিজেদের কাজের মধ্যে দিয়ে কাটিয়ে দেই। পারজীবী হয়ে থাকার চেয়েও নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচায় আলাদা শান্তি আছে। কথাটা শাহেদের কানে পৌঁছে কিনা জানি না, তবে ওর মুখের অভিব্যক্ত এক ধরনের অস্থিরতা সম্পর্ক উঠেছিল। বাসার ফেরার পথে রিকশা বসে বাচ্চাদের দিকে তাকিয়ে বললাম, আয়ান আর আরিশা আমার দুপাশে বসে রিকশার পাশ দিকে যাওয়া গাড়িগুলো দেখছিল। শাহেদ আর সামনে অন্য একটা রিকশায় ছিল। আমি মনে মনে হাসলাম। লড়াইটা কেবল শুরু হয়েছে। আমি জানি শাহেদের পুরুষালী অহংকার আর শাশুড়ির পায়ের পুরনো মানসিকতা এত সহজে বদলাবে না, কিন্তু আমি আমার পথ চিনে নিয়েছি। এখন আর পেছনের কোনো উপায় নেই, আর আমি পৌঁছাতে চাইও না, চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।